নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছে আমি ইন্দ্রাণী। শুরু করছি ঘোষাল নামা। আমার সঙ্গে রয়েছেন মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। নেপালের পরিস্থিতির দিকে নজর রাখবো। নেপালে ফেসবুক, ইনস্টাগ্রাম সহ যে 26টি সমাজ মাধ্যম রয়েছে সেখানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এরপরে ক্ষোভে ফেটে পড়েছে সেখানকার তরুণ প্রজন্ম, যুব সমাজ। তারা প্রত্যেক জায়গায় বিক্ষোভ প্রতিবাদ চালাচ্ছে। পার্লামেন্ট ভবনে প্রতিবাদকারীরা ঢোকার চেষ্টা করে এবং তারপরে গুলি চালানো হয়। বেশ কয়েকজনের মৃত্যুর খবর সামনে আসছে। অর্থাৎ নেপালের পরিস্থিতি অত্যন্ত খারাপ বলেই কিন্তু মনে করা হচ্ছে। সেখানে লাগাতার প্রতিবাদ বাড়ছে। কাঠমান্ডু সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ শহরে কারফিউ জারি করা হয়েছে। আমি এই প্রসঙ্গ নিয়ে যাবো জানতার কাছে। জানতো তাহলে এই যে নতুন প্রজন্ম অর্থাৎ যে যুব সমাজ, তাদের যেভাবে ক্ষোভ বাড়ছে নেপাল সরকারের বিরুদ্ধে, এটা কি শুধুই সমাজ মাধ্যম বন্ধ করার ফলে এই প্রতিবাদ হচ্ছে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে? কি বলবেন? নেপালের ঘটনা কিন্তু খুবই উদ্বেগজনক ঘটনা। এটা কিন্তু শুধুমাত্র একটা সোশ্যাল মিডিয়া তৈরি করে দিল বা সোশ্যাল মিডিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হলো, সুতরাং ছাত্ররা, নবীন প্রজন্ম তারা একটা বিদ্রোহ করে বসলো, ব্যাপারটা এরকম নয়। সমাজ বিজ্ঞানের ছাত্র হিসেবে আমার যেটা মনে হয় যে সবসময় আরম্ভের আগের আরম্ভ তাকে, যেটাকে আমরা কার্যকারণ সম্পর্ক বা কজ অ্যান্ড এফেক্ট থিওরি বলি, যে এই থিওরি অফ কজালিটি অর্থাৎ একটা কার্যকারণ সম্পর্ক আছে। নেপালের আর্থসামাজিক অবস্থা ভালো নয়, রাজনৈতিক ব্যবস্থায় টানাপোড়েন চলছে, চীনা প্রভাব বাড়ছে। কদিন আগেও যারা নেপালে গেছেন তারা দেখেছেন যে চীনা কারেন্সি দিয়ে মুদির দোকানে জিনিস কেনা যাচ্ছে। এখন এই পরিস্থিতিটা, চীনা প্রভাব বাড়লে নেপালের রাজনৈতিক কর্তৃত্ব কুশীলভ কয়েকজন বেনিফিশিয়ারি বা উপভোক্তা হতে পারেন চীনের রাজনৈতিক যে মধু, সেই মধুর কিছুটা তারা পেতে পারেন। কিন্তু সাধারণ মানুষের কাছে কিন্তু একটা সরকার বিরোধী একটা অসন্তোষ তো ধিকি তৈরি হচ্ছিল। এবং সব থেকে প্রথম নবীন প্রজন্মের দিক থেকেই কিন্তু যে কোনো আন্দোলন, যে কোনো উত্তেজনার সৃষ্টি হয়। এখন সেক্ষেত্রে সমাজ মাধ্যম একটা হাতিয়ার, সেটাকে নিষেধাজ্ঞা করাটা নিশ্চয়ই অনেক ক্ষেত্রে স্বৈরাচারী পদক্ষেপ মনে হতে পারে, কিন্তু আন্দোলনটাকে না থামাতে পারলে আরো ভয়াবহ দাবানলে পরিণত হবে একটা স্ফুলিঙ্গ। এখন এই স্ফুলিঙ্গ থেকে দাবানলে যাওয়াটা, এটা নেপালের অভ্যন্তরীণ যেরকম আছে বিষয়, আবার অনেকে বলছেন যে এটার পেছনে পশ্চিমী শক্তির ভূমিকাও থাকতে পারে, যে এই রিজিয়নটাকে বাংলাদেশে হয়েছে, আমরা কিছুদিন আগে মালদ্বীপে দেখেছি সম্পর্কের কি অবস্থা, শ্রীলঙ্কায় তো চীনা ঋণ নিয়ে জর্জরিত হয়ে গিয়ে শ্রীলঙ্কার কি কাণ্ডই না হলো। এখন এরকম একটা পরিস্থিতিতে পাকিস্তানের কথা তো আমি আলোচনা থেকে বাদই রাখছি, যে পাকিস্তান শেষ কবে শান্তির সূর্যোদয় দেখেছে। আর পাকিস্তানের মানুষের জন্য সবসময় আমার সেই কারণে দুঃখ হয় যে পাকিস্তানেই থেকে গেল। এখন এই রকম একটা প্রতিবেশীদের মধ্যে থাকাটা কি ভারতের জন্য খুব সুখকর? এই উপমহাদেশের মধ্যে ভারত কিন্তু একটা বড় শক্তি, সেখানে ভারতও দুর্বল হচ্ছে, তো চারপাশ যদি দুর্বল হয়। এখন এই পরিস্থিতিতে সেই কারণে আমার মনে হয় আপাতভাবে এই সলিডারিটি অফ দিস সভারেন কান্ট্রিজ আরো বেশি করে দরকার। নেবার্স ফার্স্ট নরেন্দ্র মোদী বলেছিলেন, কিন্তু সেটা হয়নি বাস্তবে অনেক ক্ষেত্রেই রূপায়ণ। সেগুলোকে আরো জোরদারভাবে করা প্রয়োজন। এবং এই পরিস্থিতিতে আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে যাতে অস্থিরতা তৈরি না হয়, তার জন্য সব রকম ভাবে আমাদের সচেষ্ট হওয়া প্রয়োজন। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যে শুধুমাত্র সামাজিক মাধ্যম নয়, সংবাদ মাধ্যম এবং ফান্ডামেন্টাল রাইট, মৌলিক অধিকার যদি স্টিম রোলার দিয়ে খর্ব করে শাসক দল, তাতে কিন্তু আন্দোলন সীমিত হয় না, তাতে কিন্তু আন্দোলন আরো অনেক ভয়াবহ চেহারাও নিতে পারে। সুতরাং মুন্সিয়ানার সঙ্গে, রাজনৈতিক প্রজ্ঞার সঙ্গে পরিস্থিতিটা মোকাবিলা করা প্রয়োজন। এবং আমি আশা করব যে নেপালের মানুষ এত যে ভয়াবহ ঘটনা, সেগুলো থেকে তারা বেরিয়ে আসবেন, তারা শান্তির শৃঙ্খলার দিকে হাঁটবেন। আর যাই হোক, নেপালের সাথে ভারতের দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্কটাকেও কিন্তু মজবুত রাখা এই পরিস্থিতিতে, এই বেলায় খুব প্রয়োজন। জয়ন্তদাকে অনেক ধন্যবাদ জানাবো। আপনারা এতক্ষণ আমাদের আলোচনা শুনছিলেন এবং জয়ন্তদার বিশ্লেষণ শুনছিলেন। তবে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য নজর রাখতে হবে কলকাতা টিভির অনুষ্ঠান ঘোষাল নামা, কলকাতা টিভি ডিজিটাল এবং কলকাতা টিভি পর্দায় রাত ৩, ৭ দিন।